গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসেও আমরা ইম্পর্টেন্ট কিছু জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এসএসসি জিডি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। প্রতিটা প্রশ্নর কিন্তু আমরা ডেসক্রিপটিভ আলোচনা করতে যাব। ক্লাসটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ক্লাসটি দেখবে, কারণ এই ক্লাসটি কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। আমাদের করানো ক্লাস থেকে কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় হুবহু কোশ্চেন তোমরা কমন পাবে। তো সেই কারণেই বলছি, ক্লাসটি প্রত্যেক শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি, যারা এখনও যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে যেও। ওখানে প্রতিদিনের ক্লাসের আপডেট, প্রতিদিন কুইজ এবং অফিসিয়াল যে নোটিফিকেশানগুলো বেরোচ্ছে চাকরির, সমস্ত কিছু ওখানে আপডেট দেওয়া হয়। তো সেই কারণে বলছি, যারা এখনও যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে যেও। তো চলো ক্লাস শুরু করা যাক। ক্লাসটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এটি লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নেব। কেশবজিউ মন্দির কোন মুঘল শাসক ধ্বংস করেছিলেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন। প্রত্যেকে অ্যান্সার পাওয়ার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব। প্রতিটা প্রশ্ন কিন্তু আমরা ডেসক্রিপটিভ আলোচনা করব, ঠিক আছে? ঔরঙ্গজেব কী করেছিলেন? জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন এবং নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার কিন্তু আসে। আর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঔরঙ্গজেবের উপাধি কী ছিল? ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর জিন্দাপীঠ, ঠিক আছে? তাহলে জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন কে? ঔরঙ্গজেব। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব এবং তার উপাধি ছিলেন হচ্ছে আলমগীর জিন্দাপীঠ নামে সে পরিচিত। বোঝা গেল? মনসব প্রথার সূচনা করেছেন হচ্ছে আকবর। মনসব কথার অর্থ কী? অর্থ হচ্ছে পদমর্যাদা। এবং জিজিয়া কর রদ করেছেন হচ্ছে আকবর এবং পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছেন কে? জাহাঙ্গীর। তাই নবম শিখ গুরুকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব এবং পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। পরের প্রশ্ন দেখে নেব। চিত্রগুপ্তের ফাইল উপন্যাসটি কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি সতীনাথ ভাদুরী? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রতিটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রতিবার কোনো না কোনো পরীক্ষাতে রিপিট হয়। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সতীনাথ ভাদুরী। তার সঙ্গে দেখে নেব কাজী নজরুল ইসলামের কিছু উপন্যাস, অগ্নিবীণা, ঝিঙে ফুল, সঞ্চিতা ইত্যাদি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উপন্যাস হচ্ছে টুনটুনির গল্প, গুপিকাইন বাঘাবাইন, ভেরি ইম্পর্টেন্ট। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতিকথা। অনেক পরীক্ষাতে কিন্তু আসে এটা, পুতুল নাচের ইতিকথা, চতুষ্কোণ এবং শহরতলি ইত্যাদি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। মহাশ্বেতা দেবীর উপন্যাস হচ্ছে হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার এবং রুদালি। এগুলি হচ্ছে মহাশ্বেতা দেবীর উপন্যাস। পরের প্রশ্ন কি বলেছে? সমতাস্থল নিম্নের কোন ব্যক্তির সমাধিস্থল? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার কোনটা হবে? আর কে নারায়ণ, জগজীবন রাম, হুমায়ুন, নাকি চরণ সিং? কার সমাধিস্থলের নাম সমতাস্থল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জগজীবন রাম। তার সঙ্গে দেখে নেব আর কে নারায়ণের সমাধিস্থল হচ্ছে উদয়ভূমি। হুমায়ুনের সমাধিস্থল হচ্ছে দিল্লিতে। চরণ সিং, চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল হচ্ছে কিষাণ ঘাট। মোরারজি দেশাইয়ের সমাধিস্থল হচ্ছে অভয় ঘাট। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল। জওহরলাল নেহরুর সমাধিস্থল হচ্ছে শান্তিবন। রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল হচ্ছে মহাপ্রয়াণ ঘাট। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, মিউটেশন তত্ত্ব কে আবিষ্কার করেন? হুগো দ্য ভ্রিস, বান্টিং ও বেস্ট, ক্যাসিমির ফ্রাঙ্ক, নাকি ডি ডুভে? সঠিক অ্যান্সার কোনটা হবে? মিউটেশন তত্ত্ব কে আবিষ্কার করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে হুগো দ্য ভ্রিস। এবং ইনসুলিন আবিষ্কার করেছিলেন হচ্ছে বান্টিং ও ওয়েস্ট। ভিটামিন আবিষ্কার করেছিলেন ক্যাসিমির ফ্রাঙ্ক। লাইসোজোম আবিষ্কার করেছিলেন হচ্ছে ডি ডুবে। এবং জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খুরানা। এবং একক পদ্মা আবিষ্কার করেছিলেন রবার্টসন। বোঝা গেল? কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো বা নোট পেপারে নোট করে নিতে পারো, কারণ পরবর্তীকালে রিভাইজ করে তোমাদের সুবিধা হবে। এই টাইপেরই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। পরের প্রশ্ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নাইরোবি, ভিয়েনা, ওয়াশিংটন, নাকি বার্ন? সঠিক অ্যান্সার কোনটা হবে? ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বার্নে। তার সঙ্গে দেখে নেব আইএলওর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। আইএলওর ফুল ফর্ম কি? আইএলওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএমএফ এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন।
IMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড। ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে এবং FAO এর হেডকোয়ার্টার হচ্ছে রোমে। FAOর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, তিরুমালাই লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধর্মপাল, প্রথম রাজেন্দ্র চোল, কলিঙ্গরাজ খারবাল নাকি দ্বিতীয় পুলকেশী? ক্লাসে প্রতিটা অধ্যায়ের ওপর থেকে 2-3টা করে প্রশ্ন রাখা হয়েছে, ঠিক আছে? সঠিক আনসার হয়ে যাবে এখানে প্রথম রাজেন্দ্র চোলের সম্বন্ধে জানা যায় হচ্ছে তিরুমালা লিপি থেকে। তার সঙ্গে দেখে নেব খালিমপুর তাম্রলিপ্ত লিপি থেকে জানা যায় হচ্ছে ধর্মপালের কাহিনী। হাতিগুম্ফ লিপি থেকে জানা যায় হচ্ছে কলিঙ্গরাজ খারবালের কাহিনী। আইহোল শিলালিপি থেকে হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে জানা যায় এবং জুনাগড় শিলালিপি থেকে হচ্ছে স্কন্দগুপ্তের কাহিনী জানা যায় এবং গোয়ালিয়া প্রশস্তি থেকে প্রথম রাজা ভোজের সম্বন্ধে জানা যায়। নেক্সট প্রশ্ন, গোলান হাইট কোন দুটি দেশকে পৃথক করেছে? ইরাক ও ইরান, জার্মানি ও ফ্রান্স, আফগানিস্তান ও চীন নাকি সিরিয়া ও ইসরায়েল? গোলান হাইট কোন দুটি দেশকে পৃথক করেছেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সিরিয়া ও ইসরায়েলকে পৃথক করেছে গোলান হাইট এবং সাতেল আরব পৃথক করেছিল হচ্ছে ইরাক ও ইরানকে। সিগফ্রাইড লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জার্মানি ও ফ্রান্স। ওয়াখান করিডর হচ্ছে আফগানিস্তান ও চীনকে পৃথক করেছে এবং 16তম লাইন হচ্ছে নামিবিয়া ও অ্যাংলো এবং ওডান নিচে লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পূর্ব জার্মানি ও পোল্যান্ডকে পৃথক করেছিল হচ্ছে ওডান নিচে লাইন। পরের প্রশ্ন, বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, কর্ণাটক, ঝাড়খণ্ড, ছত্তিশগড়? প্রত্যেকে অ্যান্সার করো। বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ঝাড়খণ্ড। ক্লাসটি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটি লাইক করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এর আগে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ক্লাস করানো আছে, যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সমস্ত প্লেলিস্টের ক্লাসগুলো দেখে নিও। আচ্ছা, তার সঙ্গে দেখে নেবো এখানে করবেট জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডে, হাজারিবাগ জাতীয় উদ্যান হচ্ছে ঝাড়খণ্ডে, বন্দিপুর জাতীয় উদ্যান হচ্ছে কর্ণাটকে এবং কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান হচ্ছে ছত্তিশগড় এবং এরাভিকুলাম জাতীয় উদ্যান হচ্ছে কেরলে। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় কত নম্বর পার্টে আছে? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলেছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় কত নং পার্টে আছে? পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার 4A, পার্ট নাম্বার 18 নাকি পার্ট নাম্বার 20? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পার্ট নাম্বার 20তে সংবিধান সংশোধন সম্বন্ধে বলা আছে। মৌলিক অধিকার আছে হচ্ছে পার্ট নাম্বার 3তে। নাগরিকত্ব আছে হলো পার্ট নাম্বার 2। নাগরিকদের মৌলিক কর্তব্য আছে হলো পার্ট নাম্বার 4A এবং কেন্দ্র ও রাজ্য সম্পর্ক আছে পার্ট নাম্বার 11 এবং জরুরি অবস্থা পার্ট নাম্বার 18। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পার্ট নাম্বারগুলো। পরের প্রশ্ন কি বলেছে, ডাক টিকিটের প্রচলন কার আমলে হয়েছিল? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড ডাফরিন নাকি লর্ড ওয়েলেসলি? সঠিক অ্যান্সার কোনটা হবে? ডাক টিকিটের প্রচলন কার আমলে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লর্ড ডালহৌসির আমলে ডাক টিকিটের প্রচলন হয়েছিল। আর কি হয়েছিল লর্ড ডালহৌসির আমলে? শর্তবিলোপ নীতি, সাঁওতাল বিদ্রোহ, ভারতের প্রথম ট্রেন চালু হয়েছিল লর্ড ডালহৌসির আমলে। প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে কোথা থেকে কোথা অবধি প্রথম ট্রেন চালু হয়, প্রত্যেকে জায়গা দুটোর নাম বলবে, ঠিক আছে? কমেন্ট করে প্রত্যেকে জানাবে। এছাড়াও টেলিগ্রাফের সূচনা কলকাতা থেকে আগ্রা এবং বিধবা বিবাহ আইন ইত্যাদি হয়েছিল হলো লর্ড ডালহৌসির আমলে এবং লর্ড ক্যানিংয়ের আমলে হয়েছিল মহাবিদ্রোহ 1857 সালে। ইন্ডিয়ান পেনাল কোড কলকাতা, মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় হয়েছিল লর্ড ক্যানিংয়ের আমলে এবং কাগজের নোট প্রচলন হয়েছিল লর্ড ক্যানিংয়ের আমলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে পয়েন্টগুলো। পরের প্রশ্ন কি বলেছে, নিম্নের কার উপনাম ব্রহ্মবান্ধব উপাধ্যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুসেন সাউ, কেশবচন্দ্র সেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়? নিম্নের কার উপনাম ব্রহ্মবান্ধব উপাধ্যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের উপনাম হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তার সঙ্গে দেখে নেব হুসেন শাহের উপনাম হচ্ছে বাংলার আকবর, কেশবচন্দ্র সেনের উপনাম হচ্ছে ব্রহ্মানন্দ, যতীন্দ্রমোহন সেনগুপ্তের উপনাম হচ্ছে দেশপ্রিয় এবং যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উপনাম হচ্ছে বাঘাযতীন। এই দুটো প্রশ্ন কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় যে যতীন্দ্রমোহন সেনগুপ্তের হচ্ছে দেশপ্রিয় এবং যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হচ্ছে বাঘাযতীন। বীরেন্দ্রনাথ শাসমলের হচ্ছে দেশপ্রাণ, দেবেন্দ্রনাথ ঠাকুরের উপনাম হচ্ছে মহর্ষি এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের উপনাম হচ্ছে বাংলার রূপকথা। পরের প্রশ্ন, সোডার রাসায়নিক নাম কি? ফেরাস সালফেট, পটাশিয়াম নাইট্রেট,
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাকি ক্যালসিয়াম সালফেট? সঠিক অ্যান্সার কোনটা হবে? সোডার রাসায়নিক নাম সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পটাশিয়াম নাইট্রেট। তার সঙ্গে দেখে নেব গ্রিন ভিট্রিলের রাসায়নিক নাম হচ্ছে ফেরাস সালফেট, কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বো কাঁচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, বেকিং পাউডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, কোল্ড চুনের হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, জিপসামের হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। বোঝা গেল? এই ব্লিচিং পাউডার, বেকিং পাউডার এগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে? ভালো করে এই পয়েন্টগুলো দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। কোন গ্রন্থে 16টি মহাজন পদের নাম পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইতিহাস থেকে একটি প্রশ্ন। মধুশালা গ্রন্থে, জাগরী গ্রন্থে, গোড়া গ্রন্থে নাকি অঙ্গুরতর কিনাই গ্রন্থে? এটা ইজি প্রশ্ন। এটা কোন গ্রন্থে 16টি মহাজন পদের নাম পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অঙ্গুরতর কিনাই গ্রন্থে 16টি মহাজন পদের নাম পাওয়া যায়। আমরা দেখে নেব 16টি মহাজন পদগুলি কী কী ছিল। কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি ও মল্ল, বৎস, চেদি, কুড়ি, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ। এই হল টোটাল 16টি মহাজন পদ। তার মধ্যে শেষ পর্যন্ত কিন্তু 4টি মহাজন পদ টিকে ছিল। ওই 16টি মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত 4টি মহাজন পদই টিকে ছিল। কী কী? সেগুলো হচ্ছে কোশল, মগধ, বৎস ও অবন্তী। এই 4টি মহাজন পদই শেষ পর্যন্ত ছিল। পরের প্রশ্ন, কোন জলপ্রপাত ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত? চিত্রকূট জলপ্রপাত, ধোয়ার জলপ্রপাত, কুঞ্চিকা জলপ্রপাত নাকি যোগ জলপ্রপাত? সঠিক অ্যান্সার কোনটা হবে? কোন জলপ্রপাত ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ধোয়াতা জলপ্রপাত হচ্ছে ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত। তার সঙ্গে দেখে নেব ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকা জলপ্রপাত। ভারতের নায়গ্রা নামে পরিচিত জলপ্রপাত হচ্ছে ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত এবং যোগ জলপ্রপাত অবস্থিত হচ্ছে কর্ণাটকের সরাবতী নদীর তীরে এবং ধোয়াতা জলপ্রপাত অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে। পরের প্রশ্ন, নেপালের বিখ্যাত পশুপতি মন্দির কে ধ্বংস করেন? ইলিয়াস শাহ, অনন্ত বর্মন চৌরঙ্গ, প্রথম নরসিংহ নাকি বৈরাম খাঁ? সঠিক অ্যান্সার কোনটা হবে? নেপালের বিখ্যাত পশুপতি মন্দির কে ধ্বংস করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইলিয়াস খাঁ। তার সঙ্গে দেখে নেব পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন কে? অনন্ত বর্মন চৌরঙ্গ। কোনারকের সূর্য মন্দির নির্মাণ করেছেন কে? প্রথম নরসিংহ। এবং তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছেন হয়তো প্রথম রাজরাজ। নেক্সট প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা নিম্নের কোন অক্ষর দ্বারা বোঝায়? ডাব্লু, জেড, ও নাকি এন? কোন অক্ষর দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা বোঝায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এন দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা বোঝায়। এন সমান সমান কত? এন সমান সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা কিন্তু অনেক সময় 10⁻22 থাকে, ঠিক আছে? অ্যান্সার কিন্তু দুটোই হবে, যে 10⁻22 থাকলেও হবে এবং 10⁻23 থাকলেও হবে। তাহলে এন সমান সমান 6.023 ইন্টু 10⁻23 এনের মান। নেক্সট প্রশ্ন, হিজরি সাল কবে থেকে শুরু হয়? 78 খ্রিস্টাব্দে, 320 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে নাকি 606 খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার কোনটা হবে? হিজরি সাল কবে থেকে শুরু হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি সাল শুরু হয়। শকাব্দ কবে থেকে শুরু হয়? 78 খ্রিস্টাব্দ থেকে। গুপ্তাব্দ শুরু হয় হচ্ছে 319 থেকে 320 খ্রিস্টাব্দের মধ্যে গুপ্তাব্দ শুরু হয়। হর্ষাব্দ শুরু হয় হচ্ছে 606 খ্রিস্টাব্দে এবং বিক্রমান্ত শুরু হয় হচ্ছে 58 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় বিক্রমান্ত। নেক্সট প্রশ্ন, সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ কোনটি? মঙ্গল, পৃথিবী, শুক্র নাকি শনি? সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ কোনটি? কোশ্চেনটি ভালো করে পড়ো। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পৃথিবী হচ্ছে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ এবং মঙ্গল গ্রহকে কী বলা হয়? রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। শুক্র গ্রহ হলো পৃথিবীর নিকটতম গ্রহ। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? শুক্র গ্রহ এবং পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কিন্তু সেই শুক্র গ্রহকেই। আকারে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। আকারের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। যদি বলে বলয় দেখা যায় কোন কোন গ্রহে, তাহলে হবে শনি, ইউরেনাস, নেপচুন। কমেন্ট করে জানাবে শনির বলয় কয়টি এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। বোঝা গেল? সব থেকে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। নেক্সট প্রশ্ন, ল্যাব্রাডর স্রোত
কোন মহাসাগরীয় স্রোত? ভারত মহাসাগরীয়, আটলান্টিক মহাসাগরীয়, প্রশান্ত মহাসাগরীয় নাকি আর্কটিক মহাসাগরীয়? ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরীয় স্রোত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আটলান্টিক মহাসাগরীয় স্রোত হচ্ছে ল্যাব্রাডর স্রোত। আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলি আর কি আছে? ব্রাজিল স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এগুলি হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত। প্রশান্ত মহাসাগরীয় স্রোতগুলি কি? পেরু স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, বেরিং স্রোত এবং কুরেশীয় স্রোত, এগুলি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় স্রোত। ভারত মহাসাগরীয় স্রোত হচ্ছে মাদাগাস্কার স্রোত এবং সোমালি স্রোত, এগুলি হচ্ছে ভারত মহাসাগরীয় স্রোত। পরের প্রশ্ন, ব্রাহ্মণী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ? সঠিক অ্যান্সার কোনটা হবে? ব্রাহ্মণী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে উড়িষ্যা। ক্লাসটি প্রত্যেকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটি লাইক করে দিও, আর ক্লাসটি বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলো পরের প্রশ্ন দেখে নেব। প্রথম পে কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? শ্রীনিবাস ভট্টাচার্য, জগন্নাথ দাস, রঘুবীর দয়াল নাকি অশোক কুমার মাথুর? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রথম পে কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শ্রীনিবাস ভট্টাচার্য। পে কমিশন কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু বসে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পে কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? দ্বিতীয় পে কমিশনের চেয়ারম্যান ছিলেন হচ্ছে জগন্নাথ দাস এবং সপ্তম পে কমিশনের চেয়ারম্যান হল অশোক কুমার মাথুর। প্রথম ফিনান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছে কেসি নিয়োগী এবং বর্তমানে ফিনান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছে নন্দকিশোর সিং। নেক্সট প্রশ্ন, রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার থেকে আবার একটা প্রশ্ন। সঠিক অ্যান্সার কোনটা হবে? অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স নাকি সুইজারল্যান্ড? সঠিক অ্যান্সার কোনটা হবে? রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হবে এখানে সুইজারল্যান্ডে অবস্থিত হচ্ছে রেড ক্রসের হেডকোয়ার্টার। ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে বার্সেল, বেলজিয়ামে অবস্থিত। ওপিকের হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়াতে অবস্থিত। ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিক, ফ্রান্সে এবং কমনওয়েলথ হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইংল্যান্ডে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নের কোনটি খারিফ শস্য নয়? কোশ্চেনটি ভালো করে পড়ো। নিম্নের কোনটি খারিফ শস্য নয়? ধান, জোয়ার, মটর নাকি বাজরা? কোনটি এর মধ্যে খারিফ শস্য নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মটর কিন্তু খারিফ শস্য নয়, এটি একটি রবি শস্য। তাহলে খারিফ শস্য কোনগুলি? ধান, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, তুলা, পাট ইত্যাদি হচ্ছে খারিফ শস্য এবং রবি শস্য হলো গম, বার্লি, যব, মটর, ছোলা, সোয়াবিন, মটরশুঁটি ইত্যাদি হচ্ছে রবি শস্য। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাঁচি, আনন্দ, নাগপুর নাকি কাসারগাঁও? সঠিক অ্যান্সার কোনটা হবে? ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রাঁচিতে অবস্থিত। তার সঙ্গে দেখে নেব ইন্ডিয়ান ডেয়ারি কর্পোরেশন অবস্থিত হচ্ছে আনন্দ, গুজরাটে। কোশ্চেনটি ভালো করে পড়ো। ইন্ডিয়ান ডেয়ারি কর্পোরেশন হচ্ছে আনন্দ, গুজরাটে। কটন রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে নাগপুরে। কফি গবেষণাগার হচ্ছে কাসারগাঁও, কেরালা। টোবাকো রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে রাজামুন্দ্রি। ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে কার্নাল, হরিয়ানা। কি বললাম? যে ইন্ডিয়ান ডেয়ারি কর্পোরেশন হচ্ছে আনন্দ, গুজরাটে এবং ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে কার্নাল, হরিয়ানাতে। লেদার রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে চেন্নাইতে অবস্থিত এবং পটেটো রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে সিমলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটি ভালো করে পড়ো। সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে? প্রত্যেকে অ্যান্সার করো। ইজি প্রশ্ন। 1985 সালে, 1999 সালে, 1987 সালে নাকি 1854 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1987 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে। তার সঙ্গে দেখে নেব পশ্চিমবঙ্গে মোট 3টি স্থান কিন্তু ইউনেস্কো হেরিটেজের আওতায় কিন্তু এসেছে। 1 নম্বর সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে পেয়েছে। 2 নম্বর দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, যেটা 1999 সালে পেয়েছে। এবং শান্তিনিকেতন আমাদের রিসেন্টলি 2023 সালে সম্মান পেয়েছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। এবং পশ্চিমবঙ্গে মোট 2টি জায়গা রামসার সাইটের সম্মান পেয়েছে। কি কি? পূর্ব কলকাতা জলাভূমি এবং সুন্দরবন জলাভূমি। এই পয়েন্টটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। চলো চেঞ্জ করলাম, পরের প্রশ্নতে গেলাম। কি বলেছে?
প্রকৃতির কবি কোন কবির উপাধি? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার বড়াল, জীবনানন্দ দাশ নাকি রজনীকান্ত সেন? সঠিক আনসার কোনটা হবে? প্রকৃতির কবি কোন কবির উপাধি? সঠিক আনসার হয়ে যাবে এখানে অক্ষয় কুমার বড়ালের উপাধি হচ্ছে প্রকৃতির কবি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি হচ্ছে বাংলার মিল্টন এবং জীবনানন্দ দাশের উপাধি হচ্ছে রূপসী বাংলার কবি বলা হতো। রজনীকান্ত সেনকে বলা হতো কান্ত কবি। মহর্ষি বাল্মীকির উপাধি হচ্ছে আদি কবি এবং মুকুন্দরাম দাসকে বলা হতো চারণ কবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চারণ কবিকে বলা হতো মুকুন্দ দাসকে। মোহিতলাল মজুমদারের উপাধি হচ্ছে দেহবাদী কবি এবং দীনেশ দাসের উপাধি হচ্ছে কাস্তে কবি। পরের প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন? ডিরোজিও, মহাত্মা গান্ধী, সূর্য সেন নাকি অ্যানি বেসান্ত? নব্যবঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডিরোজিও। হোম রুল লীগ আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে অ্যানি বেসান্ত। স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে কৃষ্ণকুমার মিত্র এবং সর্বোদয় আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন হচ্ছে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন এবং খেদা সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে গান্ধীজি ও সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক শব্দটি কবে প্রস্তাবনায় সংশোধিত হয়? কোশ্চেনটি ভালো করে পড়ো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে কিন্তু এসেছে। সমাজতান্ত্রিক শব্দটি কবে প্রস্তাবনায় সংযোজিত হয়? 1967 সালে, 1968 সালে, 1976 সালে নাকি 1950 সালে? সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হয়ে যাবে এখানে 1976 সালে সমাজতন্ত্র শব্দটি প্রস্তাবনাতে সংশোধিত হয়। আমরা দেখে নেব 1976 সালে 42তম সংবিধান সংশোধনী। কি বললাম? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এবং জাতির ঐক্য ও সংহতি এই কথাগুলি প্রস্তাবনাতে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 42তম, 1976 সালে। আজ পর্যন্ত কিন্তু একবারও প্রস্তাবনা সংশোধন করা হয়নি। পরের প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়? 1955 সালে, 1949 সালে, 1935 সালে নাকি 1921 সালে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়েছিল? সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হয়ে যাবে এখানে 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1955 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ভালো করে দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে 1 এপ্রিল এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয় হচ্ছে 1949 সালে 1 জানুয়ারি। এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে আর এই দুটো প্রশ্নের অ্যান্সারই কিন্তু অনেকে ভুল করে আসে। ঠিক আছে, তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয় 1949 সালে 1 জানুয়ারি এবং প্রতিষ্ঠা হয় 1935 সালে 1 এপ্রিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা হয় 1894 খ্রিস্টাব্দে। চলো পরের প্রশ্ন, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ দেখা যায়? অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ নাকি অধিবৃত্তাকার দর্পণ? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গাড়ির হেডলাইটে দেখা যায় হচ্ছে অবতল দর্পণ। তো আজকের মতন আমরা ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পারলে একটি লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও ক্লাসটি। আর যারা নতুন ক্লাস করছো তাদেরকে বলছি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই। আমাদের চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু তোমরা প্রতিদিন করতে থাকো, শেষ অবধি দেখবে ক্লাসগুলো। এই সমস্ত ক্লাস থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। তো চলো ক্লাসটা সেখানে শেষ করলাম, দেখা হবে আরও একটা নেক্সট ক্লাসে। ততক্ষণ বাড়িতে পড়াশোনা করো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।